দেখুন, একথা সত্যি যে তিনি স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন, নিজে স্বপ্ন দেখেছিলেন, সবাইকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু আলোর উল্টো দিকেই যেরকম অন্ধকার থাকে, বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রেও কিন্তু এই গুণগুলোর পেছনেই কিছু দোষের জায়গা ছিল। দেখুন, ম্যানেজমেন্ট থিওরিতে একটা কথা বলা হয় জানেন তো, মানুষ দু ধরনের, একদল থিঙ্কার, ভাবে, মস্তিষ্ক দিয়ে কাজ করে, আর একদল এক্সিকিউটার, কাজগুলো বাস্তবায়িত করে, ভাবনাগুলোকে বাস্তবায়িত করে। এবার আপনারা বলতে পারেন রাজনীতি নিয়ে কথা বলতে পারি, শিল্প সংস্কৃতি এই সমস্ত নিয়ে কথা বলতে পারি, হঠাৎ ম্যানেজমেন্টের কথা কেন আজকে অন্তত এই দিনটাতে বলতে তো হবে। কারণ প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যকে বিশ্লেষণ না করলে তো বুদ্ধদেব ভট্টাচার্যকে চেনাটাও সম্পূর্ণ থেকে যাবে। আর প্রশাসন মানে কি? প্রশাসন মানে ম্যানেজমেন্ট। বুদ্ধদেব ভট্টাচার্য এই দুই যে ধরন না বললাম, থিঙ্কার অ্যান্ড এক্সিকিউটার, ভাবার আর কাজে পরিণত করার এই দুটো যে শ্রেণী, তার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন থিঙ্কার গোষ্ঠীর, ভাবতেন, ভাবুক। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এক্সিকিউটার ছিলেন না। দেখুন, যিনি এক্সিকিউটার হন না, তার মধ্যে একটা অদ্ভুত আগ্রাসী ব্যাপার কাজ করে, অ্যাগ্রেশন, রুথলেসনেস। কোনো কিছুতে থামবেন না, এটাকে বাস্তবায়িত করা যেটা তার কাজ, যেটাকে তিনি মানে সামনে বাস্তবে পরিণত করতে চান, সেটা করতে গিয়ে কোথাও থামবেন না, থমকাবেন না, কোনো কিছু তাকে আটকাতে পারবে না। এটা একমুখীনতা থাকতে হয়, কোনো রকম পিছু টান থাকলে হয় না। সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত যদি দেশ আর দশের জন্য ঠিক বলে মনে করেন, তাহলে সিদ্ধান্ত সব রকমভাবে কার্যকর করার জন্য একদম সোজাসুজি দৌড়তে হয়, থামা চলবে না, পিছু টান থাকলে চলবে না। এই জায়গাটাতেই ওই বললাম, থিঙ্কার থেকে এক্সিকিউটার হয়ে উঠতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। আর তাই জন্যে বারবার ধাক্কা খেয়েছিলেন। এত ধাক্কা খাওয়া মানে ওই কোথাও গিয়ে থিঙ্কার থেকে এক্সিকিউটারে উত্তরণের পথে একটাই সব থেকে বড় বাধা ছিল, কি জানেন? পিছুটান, দ্বিধা, দ্বন্দ্ব। আমার নিজের ধারণা যে উনি নিজের লোক বেছে নিতেন, এইখান থেকেই তার পতনের শুরু। উনি এমন কয়েকজনকে বিশ্বাস করলেন যারা গিয়ে ওইসব পন্ডিতগ্রাম, সিঙ্গুর বা অন্যান্য ঘটনাগুলো করতে দিল। ওনার যদি ঠিক উপদেশটা থাকতো, ঠিক আমলারা থাকতেন, তাদেরকে ভরসা রাখতেন, বোধ হয় দুঃখজনক ঘটনা। জ্যোতিবাবু যখন ডেকে নিয়ে এসে বসালেন, জ্যোতিবাবু রাজনীতিটা বললেন, কিন্তু কূটনীতিটাও শিখতে পারেনি। কেবল লিবারালিজমের সুযোগ যারা সব থেকে বেশি গ্রহণ করেছে, তারাই ওর সব থেকে বড় সমালোচক। উদাহরণ তৈরি করতে পেরেছিলেন। আমরা তার বদলে ওনাকে এইসব দিয়েছি, গালাগাল দিয়েছি, পার্টিগত স্তরে পেছন থেকে ছুরি মেরেছি। জানি না, সিপিআইএমের লোকজন হয়তো আমাকে কালকেই রাস্তায় রেড়ে করে তেড়ে আসবে, কিন্তু আমার নিজের মনে হয়েছিল যদি পার্টিটা একটা হতো তাহলে সিঙ্গুর ঠেকানো যেত। জহর সরকার আর আজিজুল হকের সঙ্গে আমি একমত, জানেন তো। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখিয়েছিলেন, দেখেও ছিলেন, কিন্তু স্বপ্নটা সত্যি করতে পারেননি। আসলে কি জানেন তো, মানুষ খুব নির্মম, ইতিহাসও খুব নির্মম। দিনের শেষে যাবতীয় কিছুর বিচার হয় কিন্তু এই সাফল্য আর ব্যর্থতার নিরিখে। তুমি করতে পেরেছো নাকি তুমি করতে পারোনি, এই জাস্ট এই হচ্ছে বিচারের নিক্তি, এর মাঝখানে আর কিছু হয় না। আর এই জায়গাতেই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আমারও কিছু কথা বলার আছে। এর পরিপ্রেক্ষিতে যে কথাগুলো না বললেই নয়। দেখুন, দিনের শেষে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে সময়ের দাবি ছিল কি? ওই বললাম, এক্সিকিউশন, কাজে তার কথাগুলোকে আর কি কাজে পরিণত করে দেখানোর ব্যাপারটা। দেখুন, সিঙ্গুরে যদি গাড়ি কারখানা হতো, রাজ্যের চেহারাটা বদলে যেত, এ কথা আজ সকলে স্বীকার করে। বুদ্ধদেব ভট্টাচার্য তার মানে ঠিক ভেবেছিলেন, কিন্তু সেটা কাজে পরিণত করতে পারলেন কি না? কেন? কোথাও গিয়ে কিছু কড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা কাজ করেছিল, পিছুটান, মনের মধ্যে দুটো বিপরীতমুখী চিন্তাভাবনার সংঘাত। না হলে এমন একটা জিনিস যেটা কিন্তু শুধু দেশে না, বিদেশের মানুষও স্বীকার করতেন যে একটা বড় সম্ভাবনা ছিল,
জায়গাটা বদলে যেতে পারতো। দেখুন, ঘটনাচক্রে সাংবাদিক হিসেবে যেহেতু বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, আমি আপনাদের বলি, আমি জার্মানিতে গিয়ে দেখেছিলাম সেখানকার বাভেরিয়া, মানে যে প্রদেশের রাজধানী মিউনিক, এবং যেখানে ওই অটোমোবাইল হাব, ওখানকার যাবতীয় গাড়ি কারখানা টারখানার একটা প্রাণকেন্দ্র আর কি। সেখানকার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মিনিস্টার আমার সাথে কথা বলতে বসে এত মোটা একটা ফাইল নামিয়ে এনেছিলেন। বলেছিলেন এই ফাইলের মধ্যে 250-র বেশি বিভিন্ন কোম্পানির দরখাস্ত রয়েছে। তারা সবাই সিঙ্গুরে যেতে চান। যাওয়ার আগে তারা দেখতে চান যে ওখানে টাটার কারখানাটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কাজ করছে। একবার ওখানে যদি প্রোডাকশান শুরু হয় তাহলে এই 250 কোম্পানি তারা ওখানে গিয়ে বিভিন্ন অ্যান্সেলারি প্রজেক্ট, সহায়ক বিভিন্ন কলকারখানা তৈরি করবে। ভাবতে পারছেন? 250 ছেড়ে দিন, 10% আসতো, গোটা জায়গাটার চেহারা বদলে যেতে পারত। ওখানে সুদূর জার্মানিতে বসে মানুষজন যদি সিঙ্গুরের দিকে নজর রেখে থাকেন, তাহলে তো বলতে হবে ভাবনা চিন্তার দিক থেকে, স্বপ্ন দেখার দিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো খামতি ছিল না। অঙ্কটা যখন মনে মনে ঠিক কষেছিলেন, থামলেন কেন? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য যদি সোজা রাস্তায় চলতে গিয়ে তার কোনো জায়গায় একটু বেঁকতে হতো, বেঁকতে পারতেন। সেইখানটাতেই কি ওই বাঙালির ভেতর যেন একটা সাবডিউড অ্যারোগেন্স থাকে না, অন্তঃসলীলা, অন্তর্নিহিত একটা একগুয়েমি, সেটাই কি বুদ্ধদেব ভট্টাচার্যের এই কাজগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে কোথাও গিয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল? সেই জন্যই কি তিনি ওই নির্দিষ্ট গন্তব্যটায় পৌঁছতে পারলেন না? ক্ষতিকার হলো তার। হ্যাঁ, তাকে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হয়েছে, তিনি ব্যর্থ, এইটা তার গায়ে ছাপ তো পড়েইছে। তার থেকেও বেশি ক্ষতি বোধহয় সমস্ত বাংলার মানুষের হয়েছে, আমাদের দেশের হয়েছে। ওই বললাম তো, যদি সুদূর বিদেশের একটা দেশের লোকজন এরকম ভেবে থাকেন, তাহলে বাকি দেশগুলোও নিশ্চয়ই সেরকমই ভাবছিলেন। সবাই ব্যবসায়ীরা তাদের কোথাও গিয়ে তাদের সুফল খোঁজেন, বোঝেন কোথায় গিয়ে লাভজনক হবে। এক দলের যখন মনে হচ্ছে যারা এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত দর, তারা যদি মনে করেন যে এখানে সম্ভাবনা আছে, বাকিরাও মনে করতেন, কি হতে পারতো ভাবতে পারছেন? সিঙ্গুরের এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিপরীতমুখী আন্দোলন। পরে সিঙ্গুর থেকে বিধায়ক হয়েছিলেন, রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য মাস্টারমশাই তিনি TV9-কে বলেছেন, সিঙ্গুরে কারখানাটা হলে ভালোই হতো। আজ তার এই কথাটা মনে হচ্ছে। এই ভালো হওয়ার রাস্তাটা, স্বপ্নটা দেখিয়েছিলেন, কিন্তু রাস্তাটাও তো তৈরি করার দায়িত্ব ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের, তার সরকারের, তার প্রশাসনের। যেটা সময়ের দাবি, যেটা পরিস্থিতি তৈরি করার সময়, সেটা তো বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের প্রথম 5 বছরে তৈরি হয়েছিল। একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। পরিবেশ যখন অনুকূল হয়ে যায়, জমি যখন প্রস্তুত হয়ে যায়, তখন তো পরের 5 বছরে সেখানে ধান বোনার কথা ছিল, সে ধানটা বড় করে সেই ধান কাটার কথা ছিল। তবেই না রাজ্যবাসীর, চারপাশে দেশবাসীর সবার ঘরে চাল উঠত। ধান বোনার কাজটা কিন্তু এই 5 বছরে, পরের 5 বছরে হয়নি। তার প্রথম 5 বছরে তিনি রাজ্যের শিল্প কর্মসংস্থান উন্নয়নের যে আশা জাগিয়েছিলেন, রাজ্যের মানুষের মনে যে আশার বীজ বুনেছিলেন, সেই আশার ধান রক্ষা করার কাজটা তিনি তো করতে পারেননি। অথচ তার তো মনে রাখার কথা ছিল, ধান বুনতে গেলে এটাও মাথায় রাখতে হবে, ধান কাটতে বর্গি আসতে পারে, যে বর্গিদের ঠেকাতে হয়, সেই কথাটা তো তিনি মাথায় রাখেননি যে ধান বোনার পর যেখানে জল দেওয়ার দরকার সেখানে যেরকম জল দিতে হয়, আবার সেখানে কীটনাশক যেখানে দেওয়ার দরকার সেটা কীটনাশক দিতে হয়। এই কাজটাও কি বুদ্ধদেব ভট্টাচার্য বাস্তবায়িত করতে পেরেছিলেন? এখন একটা সম্ভাবনার ধান গাছ ছিল, সেটা বাঁচানোর দরকার ছিল, যাতে সেটা নুইয়ে না পড়ে সেটা নিশ্চিত করার দরকার ছিল, কিন্তু সেটা তিনি করতে পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যর্থতা এখানে। আরো হলদিয়া হোক, আরো শিল্প হোক। 400 একর বিড়াল কারখানা করতে পারবে না, আমরা কি জেদ করে শাসন নিয়েছি করে সরকারের একটুখানি চাপ দিতে, কিন্তু ওই জমির মালিকরা 90 ভাগের ওপর স্বেচ্ছায় জমি দিয়ে দিয়েছে।
নন্দীগ্রাম, সিঙ্গুর। একদিকে সালেম গোষ্ঠীর জন্য স্পেশাল ইকোনমিক জোন, আরেকদিকে টাটাদের ন্যানো কারখানা। একদিকে ইচ্ছুক, আরেকদিকে অনিচ্ছুক। নেতা থেকে প্রশাসনিক সর্বোচ্চ পদে উত্তীর্ণ হওয়া বুদ্ধদেব ভট্টাচার্যের তখন দ্বিতীয় ইনিংস অর্থাৎ 2006 বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বুদ্ধবাবু বলেছিলেন, আমরা 235, ওরা 30, কি করবে ওরা? অহংকার, ঔদ্ধত্য না জিতে যাওয়ার জেদ? এই জেদটাই কি ঐতিহাসিক পরিবর্তনের পথ প্রশস্ত করেছিল? 2006 থেকে 2024 30 বছর অতিক্রান্ত, তবুও আলোচিত, সমালোচিত। যে সমালোচনাকে একদিন ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। স্বপ্ন দেখেছিলেন নিজে, স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার ভবিষ্যৎকে। কিন্তু সেই স্বপ্নে সম্ভবত অবজ্ঞা করা হয়েছিল কিছু কঠিন বাস্তবকে। খানা হবে, সব কিছু হবে, সব কিছু হয়ে এইখানে লোক, বাইরে লোক এসে ভর্তি হয়ে যাবে, আমাদের ঘরে থাকতে দেবে না। এই উন্নতির জন্য কি গরিবরা কি করবে? তাহলে গরিবদের ভিক্ষে করে করা ছাড়া কিছুই নেই। স্বপ্ন দেখেছিলেন বুদ্ধবাবু, কিন্তু সেই স্বপ্নকে বুনে ফেলেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিটা ইতিহাস। তার রাজনৈতিক এই চিন্তা ভাবনা বা ব্যক্তি মানুষের চিন্তা ভাবনাটা প্রধান হয়েছে, হয়তো তাই সিঙ্গুর বা নন্দীগ্রাম শেষ পর্যন্ত হলো না। সেচযুক্ত একটা জমি ছিল এবং ওই জমিতে ঠিক নির্দিষ্টভাবে আমাদের পার্টির আধিপত্য ছিল না। ওখানে মানুষকে বুঝিয়ে শিল্পটা করতে হবে। তখন যে পরিস্থিতি ছিল, আমাদের সামনে খুব বেশি বিকল্প ছিল না। নন্দীগ্রামে সালেমের কারখানা হয়নি, সিঙ্গুর ছেড়েছে টাটারাও। শিল্প এসেছে নাকি শিল্প এলো না, বিতর্কটা রাজনীতির অলিন্দে এখনো আটকে পড়ে রয়েছে। চিহ্ন এই সিঙ্গুরে রয়ে গেছে। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই।